ট্রাম্প পুতিন শীর্ষ বৈঠকের সময় আলাস্কায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে হোয়াইট হাউস। সূত্রের বরাতে এমন তথ্য দিয়েছে এনবিসি নিউজ। বলা হচ্ছে, শনিবার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ ও কিথ কেলগের সঙ্গে বৈঠক করেন ইউক্রেনের শীর্ষ প্রতিনিধিরা। এরপর থেকেই জেলেনস্কিকে আমন্ত্রণ জানানোর বিষয়ে ভাবছে ট্রাম্প প্রশাসন। এদিকে যুদ্ধবিরতিতে আসতে রাশিয়ার প্রেসিডেন্টকে ট্রাম্পের বেঁধে দেওয়ার সময় শনিবার শেষ হয়েছে। 1867 সালে $7.2 মিলিয়ন বিনিময়ে একটি বাণিজ্যিক চুক্তির আওতায় রাশিয়ার কাছ থেকে আলাস্কা কিনে নেয় আমেরিকা, যেটি পরে দেশের 49তম স্টেটের স্বীকৃতি পায়। প্রায় 158 বছর পর ওই অঞ্চলে আরেকটি সম্ভাব্য চুক্তি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আসছে 15 অগস্ট আলাস্কায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠকে বসবেন। সেখানে প্রায় 3.5 বছরের ইউক্রেনের রক্তক্ষয়ী যুদ্ধে বিরতি দেখা যেতে পারে। শনিবার ব্রিটেন সফররত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই বিষয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমির সাথে আলোচনা করেছেন। বলা হচ্ছে, এর ফাঁকেই এদিন ভ্যান্স, সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ ও কিথ কেলগের সাথে বৈঠক করেছেন ইউক্রেনের শীর্ষ প্রতিনিধিরা। এরপর হঠাৎ করেই জানা যায়, ট্রাম্প পুতিন শীর্ষ বৈঠকের সময় আলাস্কায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে হোয়াইট হাউস। সূত্রের বরাতে এমন তথ্য দিয়েছে এনবিসি নিউজ। যদিও এই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। জেলেনস্কি একদিকে বলছেন কিয়েভের প্রতিনিধি ছাড়া শীর্ষ বৈঠকের কোনো মূল্য নেই, অন্যদিকে পুতিন বলছেন ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে বসতে তার কোনো আপত্তি নেই, তবে এর আগে কিছু শর্ত পূরণ করতে হবে ভ্লাদিমিরকে। অবাক করা বিষয় হচ্ছে, এই বৈঠকে জেলেনস্কিকে যুক্ত করতে আগেই প্রস্তাব দেয় ওয়াশিংটন, কিন্তু মস্কো তা প্রত্যাখ্যান করে। এরপরও ট্রাম্প বলছেন তিনি পুতিনের সাথে আলোচনায় আগ্রহী। এদিকে যুদ্ধবিরতিতে আসতে রাশিয়ার প্রেসিডেন্টকে ট্রাম্পের বেঁধে দেওয়ার সময় শনিবার শেষ হয়েছে। অবশ্য এই বিষয় নিয়ে কোনো উচ্চবাচ্য হচ্ছে না, বরং শীর্ষ বৈঠকের আগে ব্রিটেন ও ইউরোপিয়ান মিত্রদের সাথে কথা বলছেন ভ্যান্স, যাতে করে তা ফলপ্রসূ হয়। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শনিবার জেলেনস্কির সাথে ফোনালাপ করেছেন, যেখানে যে কোনো চুক্তিতে ইউক্রেনের অংশগ্রহণ জরুরি বলে স্পষ্ট জানিয়েছেন তিনি। ইইউ নেতৃবৃন্দ সাফ জানিয়েছে, কিয়েভের সক্রিয় অংশগ্রহণ ছাড়া দেশটির ভবিষ্যৎ নিয়ে কোনো চুক্তি গ্রহণযোগ্য হতে পারে না। এই অবস্থায় আলাস্কায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে একই রুমে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে বৈঠক করতে দেখা গেলে বিস্ময়ের কোনো সীমা থাকবে না বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। রাশিয়ার সাথে যুদ্ধবিরতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু ভূখণ্ড ছাড়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বলেছেন, শান্তির পথ নির্ধারণ করা উচিত কিয়েভকে সাথে নিয়ে। শনিবার সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় এমন তাগিদ দেন তিনি। এদিকে আগামী 15 অগস্ট আলাস্কায় অনুষ্ঠেয় ট্রাম্প পুতিন বৈঠকটি মস্কোর জন্য লাভজনক হবে বলে আশাবাদী রাশিয়ার অধিকাংশ নাগরিক। তবে দুই নেতার আসন্ন বৈঠক নিয়ে হতাশ ইউক্রেনিয়ানরা, কারণ এর মাধ্যমে ক্রেমলিন তাদের প্রত্যাশিত জমির দখল পাবে বলে মনে করেন তারা। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধে 15 অগস্ট আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠকের ঘোষণা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ইউক্রেনের প্রতিনিধিত্ব না থাকায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। শনিবার সন্ধ্যায় টেলিগ্রামে নিজের চ্যানেলে দেয়া বক্তৃতায় জেলেনস্কি বলেন, ইউক্রেনের জন্য শান্তির পথ নির্ধারণ করতে হলে ইউক্রেনকে সাথে নিয়েই করতে হবে। ব্রিটেনে অনুষ্ঠিত ইউক্রেন ও তার অংশীদার দেশগুলোর সিকিউরিটি অ্যাডভাইজারদের বৈঠকটিকে গঠনমূলক ছিল বলে উল্লেখ করেন জেলেনস্কি। বৈঠকে কিয়েভের যুক্তিগুলো শোনা হয়েছে ও ঝুঁকিগুলো বিবেচনায় নেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ব্রিটেনে আমাদের প্রতিনিধিদের কাছ থেকে সংবাদ পেয়েছি, নিরাপত্তা প্রতিনিধিদের মধ্যে বৈঠকটি গঠনমূলক ছিল। বৈঠকে আমাদের যুক্তিগুলো শোনা হয়েছে, ঝুঁকিগুলো বিবেচনায় নেওয়া হচ্ছে। ইউক্রেনের শান্তির পথ অবশ্যই একসাথে এবং কেবল ইউক্রেনের সাথে একসাথে নির্ধারণ করতে হবে। আলাস্কায় হতে যাওয়া ট্রাম্প পুতিন বৈঠকে জেলেনস্কিকে আমন্ত্রণ জানানোর চিন্তা করছে হোয়াইট হাউসও। তবে এই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছে হোয়াইট হাউসের কর্মকর্তারা।
এদিকে 15 আগস্ট আলাস্কায় হতে যাওয়া ট্রাম্প পুতিন বৈঠক সম্পর্কে মস্কোর বাসিন্দাদের অভিমত, এই বৈঠক 3.5 বছর ধরে চলা যুদ্ধ বন্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাদের ধারণা, এই বৈঠকের মাধ্যমে রাশিয়া তাদের প্রত্যাশিত কিছু ভূমির নিয়ন্ত্রণ নিতে পারবে। তবে ট্রাম্প পুতিন বৈঠকের আগেই এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন ইউক্রেনিয়ানরা। তারা মনে করেন রাশিয়াকে কোনো ভূমির নিয়ন্ত্রণ দিলে ইউক্রেনে স্থায়ী শান্তি আসবে না। শুক্রবার ট্রাম্প ঘোষণা করেন তিনি 15 আগস্ট আলাস্কায় পুতিনের সাথে সাক্ষাৎ করবেন। তিনি বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহ সব পক্ষই এমন এক চুক্তির কাছাকাছি রয়েছে যা 3.5 বছরের সংঘাতের অবসান ঘটাতে পারে। এ সময় তিনি ইঙ্গিত দেন যুদ্ধ বন্ধে ইউক্রেনকে কিছু ভূমির দাবি ছাড়তে হতে পারে, যা কিয়েভ ও তার ইউরোপিয়ান মিত্ররা প্রত্যাখ্যান করেছে। জরুরি ক্ষমতা বলে বিশ্বব্যাপী আরোপিত আমদানি শুল্ক বাতিল হলে 1929 সালের মতো অর্থনৈতিক মহামন্দার সৃষ্টি হতে পারে। ফেডারেল আদালতগুলোকে এমন সতর্কবার্তা দিয়েছেন প্রেসিডেন্ট। সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, কোনো আদালত যদি তার শুল্ক নীতি বাতিল করে দেয় তাহলে দেশের অর্থনীতিকে আর কখনো পুনরুদ্ধার করা সম্ভব হবে না। তবে ট্রাম্পের এমন সতর্কতাকে অযৌক্তিক বলে মনে করেন অর্থনীতিবিদ জাস্টিন উলফার্স। MSNBC-কে তিনি বলেন, উচ্চ হারে আমদানি শুল্কই 30-এর দশকে মহামন্দাকে আরও খারাপ পর্যায়ে নিয়ে যায়। ট্রাম্পের সীমাহীন শুল্কের বিরুদ্ধে আদালতের স্পষ্ট নির্দেশনা প্রয়োজন বলেও মনে করেন উলফার্স। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অব্যাহতভাবে দাবি করে আসছেন তার নীতি ও পদক্ষেপের ফলে দেশের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে। তবে শুক্রবার তিনি সতর্ক করেছেন যে আদালত যদি তার জরুরি ক্ষমতা ব্যবহারের মাধ্যমে বিশ্বব্যাপী ব্যাপক শুল্ক আরোপের সিদ্ধান্ত বাতিল করে তাহলে 1929 সালের মতো অর্থনৈতিক মহামন্দা দেখা দিতে পারে। ট্রুথ সোশ্যালে দীর্ঘ পোস্টের এক অংশে ট্রাম্প লিখেছেন, যদি কোনো কট্টর বামপন্থী আদালত বিশাল অর্থ সম্পদ সৃষ্টিকে ধ্বংস বা ব্যাহত করার উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে রায় দেয় তাহলে এই বিপুল অর্থ ফেরত দেয়া বা সম্মান রক্ষা করা অসম্ভব হয়ে পড়বে। এটি আবারও 1929-এর মতো মহামন্দার সৃষ্টি করবে বলে উল্লেখ করেন তিনি। তবে ট্রাম্পের এই যুক্তি মানতে নারাজ মিশিগান ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক জাস্টিন উলফার্স। তিনি বলেন, এর আগে মহামন্দাকালেই শেষবার এত উচ্চ হারে আমদানি শুল্ক দেশে কার্যকর ছিল। উলফার্স আরো বলেন, সংবিধান স্পষ্টভাবে কংগ্রেসকে শুল্ক আরোপের ক্ষমতা দিয়েছে আর কংগ্রেস হোয়াইট হাউসকে সীমিত ক্ষমতা দিয়েছে, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প সেই সীমার অনেক বাইরে চলে গেছেন। সংবিধান অনুযায়ী শুল্ক আরোপের ক্ষমতা কংগ্রেসের কাছেই ফিরিয়ে দেওয়া উচিত বলে মনে করেন এই অর্থনীতিবিদ। গত মে মাসে ইউএস কোর্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড রায় দেয় বিদেশি পণ্যের ওপর ব্যাপক শুল্ক আরোপের ক্ষেত্রে ট্রাম্প তার আইনি এখতিয়ার ছাড়িয়ে গেছেন। গত সপ্তাহে ফেডারেল সার্কিটের আপিল আদালতে ট্রাম্প প্রশাসনের আপিল শুনানি হয়, যেখানে 11 জন বিচারকের বেঞ্চ প্রশাসনের এই একতরফা শুল্ক নীতির আইনি ভিত্তি নিয়ে সন্দেহ প্রকাশ করেন। আদালত এখনো চূড়ান্ত রায় দেয়নি। শুক্রবার ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আদালত যদি তার জরুরি ক্ষমতা খারিজ করে তবে তা হবে একটি বিচারিক বিপর্যয়। এ ধরনের ক্ষতি কাটিয়ে ওঠার কোনো পথই থাকবে না। অর্থনৈতিক বিশ্লেষক লিডিয়া ডিপিলিস বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যাপক শুল্ক আরোপের ক্ষমতা বাতিল করা হলে তার আরোপিত বেশিরভাগ শুল্ক বাতিল হয়ে যাবে। শুল্ক আরোপের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের আইনি ভিত্তি যে দুর্বল তা তারা জানে বলে মন্তব্য করেন এই বিশ্লেষক। অপরাধ ও সন্ত্রাস দমনে মনোযোগ না দিয়ে প্রেসিডেন্টের রাজনৈতিক শত্রুদের পেছনে উঠে পড়ে লেগেছে জাস্টিস ডিপার্টমেন্ট, এমন অভিযোগ করেছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেমি রাস্কিন। শনিবার MSNBC-কে তিনি আরও বলেন, FBI-কে নির্লজ্জভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে ট্রাম্প প্রশাসন। সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান কার্লোস কারবেলো বলেন, ডিওজের এমন রাজনীতিকরণ দীর্ঘমেয়াদে গণতন্ত্রের জন্য ক্ষতিকর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার আগে তার বিরুদ্ধে দায়েরকৃত বিভিন্ন মামলার প্রসিকিউটর ও তদন্তকারী কর্মকর্তাদের অব্যাহতভাবে অপসারণ করছে বর্তমান প্রশাসন। এমনকি তাদের কারো কারো বিরুদ্ধে আইনি পদক্ষেপও নেওয়া হচ্ছে, যার সবশেষ উদাহরণ নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশা জেমস। ট্রাম্পের বিরুদ্ধে জালিয়াতি মামলার তদন্তে কোনো অন্যায় হয়েছে কিনা তা খতিয়ে দেখতে শুক্রবার অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডির নির্দেশে জেমসের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ডিওজে।
ডেমোক্রেটিক কংগ্রেসম্যান এবং হাউস জুডিশিয়ারি কমিটির র্যাঙ্কিং মেম্বার জেমি রাস্কিন এটিকে রাজনৈতিক নিপীড়ন আখ্যা দিয়েছেন। দেশ জুড়েই প্রেসিডেন্ট ট্রাম্পের রাজনৈতিক শত্রুদের লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে অভিযোগ করেন রাস্কিন। পাশাপাশি ক্যাপিটল দাঙ্গার মামলার তদন্তকারী সহস্রাধিক FBI এজেন্টের তালিকা হস্তান্তর করতে অস্বীকার করা FBI এর সাবেক অ্যাক্টিং ডিরেক্টর ব্রায়ান ড্রিসকল সহ সংস্থার বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে অপসারণের ঘটনায়ও নিন্দা জানান রাস্কিন। টেক্সাসের ডেমোক্রেটিক আইন প্রণেতাদের বিরুদ্ধে FBI কে ব্যবহার ডিওজকে রাজনীতিকরণের আরেকটি উদাহরণ বলে মন্তব্য করেন তিনি। টেক্সাস প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাস্কিন মন্তব্য করেন, কোনো আইন প্রণেতার নিজের স্টেট ছেড়ে যাওয়া ফেডারেল অপরাধ নয়। এছাড়া লেটিশা জেমসের বিরুদ্ধে তদন্তে ওয়াশিংটনের সাবেক অন্তর্বর্তীকালীন US অ্যাটর্নি এড মার্টিনকে স্পেশাল অ্যাটর্নি হিসেবে নিয়োগ দেয়া অস্বাভাবিক ঘটনা বলে মন্তব্য করেন তিনি। এড মার্টিন মিজুরি রিপাবলিকান পার্টির সাবেক চেয়ারম্যান। ট্রাম্পের পক্ষে একটি বইও লিখেছেন তিনি। 6 জানুয়ারির দাঙ্গার আগে সমাবেশ সংগঠিত করেছেন এবং স্টপ দ্য স্টিল আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। এছাড়া এড মার্টিন ক্যাপিটল দাঙ্গার আসামিদের জন্য তহবিল সংগ্রহ করেছেন এবং তাদের পক্ষে আদালতে লড়েছেন। 2024 সালের RNC প্ল্যাটফর্ম তৈরিতেও ভূমিকা রয়েছে তার। জেমি রাস্কিন বলেন, এড মার্টিন এতটাই উগ্রপন্থী যে ওয়াশিংটন ডিসির US অ্যাটর্নি পদে তার মনোনয়নে অনুমোদন দেননি রিপাবলিকানরা। লেটিশা জেমসের পাশাপাশি ডেমোক্রেটিক সেনেটর অ্যাডাম শিফের বিরুদ্ধে কথিত মর্গেজ জালিয়াতির তদন্তেরও দায়িত্ব দেওয়া হয়েছে এড মার্টিনকে। সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান কার্লোস কারবেলো বলেন, ট্রাম্প সবসময় অভিযোগ করতেন তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। নিজের শত্রুদের বিরুদ্ধে সরকারকে ব্যবহার না করারও প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি, কিন্তু এখন ঠিক উল্টোটা ঘটছে। এভাবেই গণতন্ত্রের মৃত্যু হয় বলে মন্তব্য করেন তিনি। দেশের প্রায় 50 মিলিয়ন মানুষ তীব্র তাপদাহের ঝুঁকিতে আছেন বলে সতর্ক করেছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। শনিবার ন্যাশনাল ওয়েদার সার্ভিসের বরাতে এই কথা জানায় ABC নিউজ। NBC নিউজ বলছে, সাউথ ওয়েস্ট অঞ্চলে তাপমাত্রা 100 থেকে 117 ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যেতে পারে। একইভাবে সাউথ ইস্ট, নর্থ ইস্ট এবং নর্থ ওয়েস্টের কিছু এলাকার তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যাবে বলে জানানো হয়েছে। সপ্তাহের শুরুতেই দেশের প্রায় 50 মিলিয়নেরও বেশি মানুষ তীব্র তাপদাহের ঝুঁকিতে পড়বেন বলে পূর্বাভাস দিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। এরই মধ্যে ফিনিক্স, অ্যারিজোনা, পাম স্প্রিংস, ক্যালিফোর্নিয়া, গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্ক সহ সাউথ ওয়েস্ট অঞ্চলের বেশ কিছু অংশের তাপমাত্রা 100 থেকে 117 ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একইভাবে সাউথ ইস্টের বেশিরভাগ এলাকায় তীব্র গরম অনুভূত হতে পারে বলে জানানো হয়েছে। অ্যারিজোনার ফিনিক্স এলাকার বাসিন্দা এরিকা লম্বার্ডো জানান, সকালে হাঁটতে বের হওয়ার পর তীব্র গরমে হাঁসফাঁস করছিলেন। তাপমাত্রা না কমলে হাঁটতে বের হবেন না বলেও জানান তিনি। ফিনিক্স এলাকায় একাধিক কুলিং সেন্টার চালু হলেও দূরত্বের কথা বিবেচনায় রেখে বাড়িতে থাকাই ভালো সিদ্ধান্ত বলে মানছেন লম্বার্ডোর মতো অনেকেই। ফিনিক্স অফিস অব হোমলেস সলিউশনসের ডেপুটি ডিরেক্টর স্কট হল জানান, তীব্র গরমে অসুস্থ হয়ে পড়া ব্যক্তিদের সংখ্যা বাড়ছে। তাপদাহের কারণে গৃহহীন লোকজন সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে আছেন জানিয়ে স্কট বলেন, অসুস্থ হয়ে পড়া গৃহহীনদের সাহায্যে তার সংস্থা কাজ করলেও তাপমাত্রা না কমলে পরিস্থিতি আরো খারাপ দিকে মোড় নিতে পারে। এদিকে নর্থ ইস্ট অঞ্চলের মেডফোর্ড, অরেগন, পোর্টল্যান্ড সহ বেশ কিছু অংশের তাপমাত্রা 100 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করেছে স্থানীয় আবহাওয়া অফিস। এছাড়া নর্থ ওয়েস্ট অঞ্চলের ওয়াশিংটন, লুইসটন, আইডাহো, লংভিউ, মাউন্ট শাস্তা এলাকার তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস কাউন্টি এবং ভেঞ্চুরা কাউন্টির ফায়ার ডিপার্টমেন্টের বরাত দিয়ে CBS নিউজ জানায়, লেক পিরুর পূর্বাঞ্চলে সৃষ্ট দাবানলের 25% নিয়ন্ত্রণে এসেছে। এরই মধ্যে ওই অঞ্চলের কয়েক হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে সেন্ট্রাল ক্যালিফোর্নিয়ার লস প্যাড্রেস ন্যাশনাল ফরেস্টে সৃষ্ট দাবানলটি 100,000 একর জমিতে ছড়িয়ে পড়েছে বলে জানায় ফরেস্ট সার্ভিস। এবছর ক্যালিফোর্নিয়ার সবচেয়ে বড় দাবানল গিফোর্ড ফায়ার এখনো নিয়ন্ত্রণে না আসায় উদ্বেগ জানিয়েছেন ফরেস্ট সার্ভিসের কর্মকর্তারা। অ্যারিজোনার গ্র্যান্ড ক্যানিয়নের কাছাকাছি ড্রাগন ব্রাভো ফায়ার এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে জানান স্থানীয় ফায়ার ফাইটাররা। ইউটার মনব্রো ক্যানিয়ন ফায়ার ইতিমধ্যেই সেখানকার সবচেয়ে বড় দাবানলে রূপান্তরিত হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানান, দেশের বিভিন্ন অঞ্চলে অন্তত 40টি দাবানল জ্বলছে। এসব দাবানলের কারণে তাপমাত্রা বেড়ে যাওয়ার পাশাপাশি বায়ু দূষণের হার বাড়বে বলেও আশঙ্কা তাদের। এখনো পর্যন্ত ডেমোক্রেটিক শীর্ষ নেতাদের সমর্থন না পেলেও বিভিন্ন সামাজিক সংগঠনের সহায়তায় আগামী নির্বাচনে জয়লাভের বিষয়ে আশাবাদী জোরান মামদানি। শনিবার নিউ ইয়র্কের জ্যামাইকা ইন্টিগ্রেটেড বাংলাদেশি অফিসার্স নেটওয়ার্ক জীবন মামদানিকে মেয়র নির্বাচনে এন্ডোর্স করে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেন মামদানি।
নিউ ইয়র্কে আরও বেশি বাসযোগ্য করে গড়ে তুলতে চান এই ডেমোক্রেটিক প্রার্থী। I'm very excited by the coalition that we have that is continuing to expand. Today we saw the endorsement from Jabon, and we're going to continue to see endorsements as we win this general election. Democratic nominee Zohran Mamdani to our endorsement event. টিভিএন 24 নিউজ নেটওয়ার্ককে দেয়া সাক্ষাৎকারে এভাবেই নিজের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন মামদানি। এক্ষেত্রে বাংলাদেশি আমেরিকান সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও মধ্য আয়ের পেশাজীবীদের সমর্থনের উপর ভরসা করছেন ডেমোক্রেটিক প্রাইমারি জয়ী এই মেয়র প্রার্থী। অনুষ্ঠানে নিউ ইয়র্ক সিটিকে আরও বাসযোগ্য করে গড়ে তুলতে মামদানির বিভিন্ন প্রতিশ্রুতির প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করে জীবনের কর্মকর্তারা। মামদানির এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা গেলে সিটি আরও বেশি সমৃদ্ধ ও নিরাপদ হবে বলেও মনে করেন তারা। Affordable housing for all, not just for the wealthy few. Protecting immigrant communities, ensuring city agencies serve everyone regardless of their status. Brother Mamdani has the integrity, the vision and the courage to lead our city forward. He's the mayor New York deserves. We need a leader who listens, advocates, and delivers. Zohran embodies all of those qualities. He deserves to the New York City mayor. He is the best qualified candidate for New York City mayor. We have been seen enough. Now it is time to act. আগামী নির্বাচনে বিজয়ী হলে মামদানি হবেন নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র। মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনার 3 দিনব্যাপী কনভেনশনের দ্বিতীয় দিন রূপ নেয় বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম জনগোষ্ঠীর মিলন মেলায়। শনিবার 6টি প্রধান সেশনে আদর্শ জীবন গঠনে ইসলামের গুরুত্ব তুলে ধরা হয়। এদিন ভার্চুয়ালি আলোচনায় অংশ নেন বাংলাদেশের অন্যতম ইসলামী স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি। সকাল 10টা থেকে পেনসিলভেনিয়া কনভেনশন সেন্টারে দ্বিতীয় দিনের মতো ভিড় করেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রায় 15,000 মানুষ। একসাথে বিশাল হলরুমে বসে সব বয়সী নারী পুরুষ মুগ্ধ হয়ে শোনেন বিশ্বসেরা ইসলামী স্কলারদের বক্তব্য। এদিন কমিউনিটিতে ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দেয়া, তরুণদের সাথে ইসলামের সংযোগ তৈরি, হালাল উপার্জন ও অবসর ভাতার উপায়, ইয়াং সিস্টার সেশনের পাশাপাশি আগামী দিনের নতুন বাংলাদেশ নির্মাণে ভূমিকা শীর্ষক বেশ কয়েকটি সেশন অনুষ্ঠিত হয়। The most amazing part of this is that to see different backgrounds of people coming together to celebrate Islam. Come to support the Muna Convention, and my name is Alasan Jallo Jamboria. শুধুমাত্র বাংলাদেশি অংশগ্রহণকারীদের জন্য অন্তরকে আলোকিত জীবনকে গড়ার ও আমলের পূর্ণতার জন্য বিশুদ্ধ নিয়ত অপরিহার্য এবং পরিবর্তন চাই শুরু হোক আমার থেকেই 2টি আলাদা সেশন অনুষ্ঠিত হয়। হে মানব সকল, নিশ্চয়ই আমি তোমাদের সকলের জন্য রাসূল প্রেরণ করেছি। তাহলে এখানে ইসলাম কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য, এটা সবার, এই যে ইউনিভার্সালিটি অফ ইসলাম, যেটাকে আরবিতে আমরা বলছি আল-উমুম, ইসলাম সবার জন্য এসেছে। In Sudan, in East Turkmenistan, and all the places that were bleeding, if we have even 10% of the ummah have this attitude, that vanguard, like the companions at the Bayat al-Ridwan. But our hearts have been broken, watching as no Muslim country has lifted a finger to put a stop to the genocide, to the starvation, and to the ethnic cleansings of the Palestinians in Gaza for these last 2 years. May Allah make you and I means of guidance and influence to our brothers and sisters, Muslims and non-Muslims. And may Allah allow you and I to be resurrected with the companions and the prophets. মুনা আপনাদেরকে আহ্বান করছে, এগিয়ে আসুন, দ্বীনের দাওয়াতের দায়িত্বকে গ্রহণ করুন, মানুষের ঘরে ঘরে আল্লাহর দ্বীনের দাওয়াতকে পৌঁছে দেন। I don't know if you have noticed in our country, one of the major issues that everyone is speaking about is immigration. But look how beautiful the roadmap set by the Prophet ﷺ is. Look what he did. Our country needs unity. And here we are, 10,000 Muslims gathered together
from all over the country, speaking about how great the unity our prophet established in the early days was. The secret is that our strength is in our unity. একসাথে নামাজ আদায় ও খাবার গ্রহণের পাশাপাশি অংশগ্রহণকারী শিশুদের জন্য রয়েছে আকর্ষণীয় নানা খেলাধুলার ব্যবস্থা। এইসব খেলায় অংশ নিয়ে শিশুরা মেতেছিল অপার্থিব আনন্দে। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশে নির্যাতিত মুসলিম জনতার মুক্তির জন্য করণীয় নিয়ে আলোচনা করা হয়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।